আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আমরা প্রথমেই দেখি যে আজকের এই ভিডিওটিতে আমরা কি নিয়ে আলাপ করব, আপনাদের কি শেখানোর চেষ্টা করব। জাপানে আসার আগেই যে বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে জেনে সিদ্ধান্ত নিতে হবে, সেই জিনিসগুলো আজকে আমি প্রথম স্টেপে আপনাদের শেখাবো। এবং জাপানে আপনার ভিসা ক্যাটাগরির উপর ভিত্তি করে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনার দ্বিতীয় স্টেপে বোঝানোর চেষ্টা করব। এবং তৃতীয় স্টেপে আমি আপনাদের সমস্যা তো থাকবেই, মানুষের জীবনে সমস্যা থাকবেই, এই সমস্যাগুলোর এগেনস্টে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আপনাদেরকে কিছুটা শেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা আমার তৈরি করার একটা বড় উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আমি আপনাদেরকে বলি। সেইটা হলো, আজকে আমি যে ভিডিওটা শুটিং করতেছি, আমি ডেটটা বলে রাখি, ভবিষ্যতে যারা দেখবেন তাদের জন্য সুবিধা হবে। আজকে হলো 27শে জুন 2025। আজকে গতকাল এবং আজকে আমার মনটা খুব খারাপ ছিল, সেই কারণটা আপনাদেরকে বলি, তারপরে ভিডিওটা শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গতকাল আপনার 26শে জুন 2025 জাপানে থাকাকালীন একজন বাংলাদেশি স্টুডেন্ট সে মৃত্যুবরণ করেছে। তো এখন মানুষ তো জন্ম নিলে মৃত্যুবরণ করবে, এটা স্বাভাবিক, কিন্তু একজন ইয়াং স্টুডেন্ট, একজন ইয়াং ছেলে যখন ধুকে 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 একটু একটু করে মারা যায়, এই জিনিসটা কিন্তু নেওয়া অনেকটা কঠিন। এটা এক একজন এক একভাবে নিবে। কালকে আমি সারাটা দিন অনেক আনস্টেবল ছিলাম, কারণ কালকে সকালে ঘুম থেকে উঠে যখন আমি ফেসবুকে মেসেজটা দেখি যে আমাদের এক ছোট ভাই সাইতামাতে সে পড়াশোনা করত, সে একটা স্কুলে যাইতো, সেই স্কুল থেকে সে ড্রপড আউট হয়, তাকে বাদ দেওয়া হয়, তারপরে সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় বিভিন্ন কারণে, তারপরে সে মৃত্যুবরণ করে। তো এইটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখায়। সেটা কী জন্য বলি, এই মৃত্যুর কারণটা কি, এর থেকে আমরা কি শিখলাম, ভবিষ্যতে যেন এমনটা না হয় সেই জন্য আমাদের কি কি স্টেপ নিতে হবে, সেই জিনিসগুলো আজকে আমি আপনাদের এই ভিডিওটাতে বোঝানোর চেষ্টা করব। এবং একটা মৃত্যু মানে আপনি এভাবে চিন্তা করেন, আমরা কিন্তু পরশুদিনে সব ভুলে যাব, খালি ওই পরিবারটা সাফার করবে, তাছাড়া অন্য আর কেউ সাফার করবে না। আমরা ব্যস্ত, আমরা কালকে তরশুদিন না যেতেই আমাদের এই ছোটো ভাইয়ের কথাটা ভুলে যাব। তাই আমি তার নাম ঠিকানা অতটা ডিটেল বলবো না, যেহেতু এটা পার্সোনাল ইনফরমেশন। এইটুকুই বললাম যে জাপানে সে স্টুডেন্ট হিসেবে এসেছিল 2021-22 সালের দিকে, তার বয়স 22-23 বছরের মতো। তে এক একজনের কিন্তু আপনার লাইফে লোড যে নেবেন, আপনার স্ট্রেসটা যে নেবেন, এক একজনের ক্ষমতা কিন্তু এক এক রকম, সবাই কিন্তু সব সহ্য করতে পারে না। তো এইখানে একটা মানুষ যখন এখানে পড়তে আসে, একটা স্বপ্ন নিয়ে আসে, ভবিষ্যতের একটা চিন্তা করে আসে, তার মধ্যে একটা দারুণ ফিলিংস কাজ করে আসার সময়, তারপরে সে পড়ে যায় বাস্তবতার মধ্যে। এবং বিভিন্ন কারণেই, এই কারণ তো একটা একটা করে বলা সম্ভব না, বিভিন্ন কারণেই সে একটা আস্তে আস্তে আপনার অন্ধকারের দিকে চলে যায় এবং অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো এইখানে যে জিনিসটা আমাদের খুবই আপনাদের মনোযোগ দিতে হবে, সেইটা হলো যে আপনারা যারা এখনও বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, স্টুডেন্টরা কিংবা কর্মজীবীরা কিংবা গার্জিয়ানরা, যারাই ভিডিওটা দেখতেছেন তারা একটু ধৈর্য ধরে দেখেন, কারণ ভিডিওটা অনেক সুন্দর সুন্দর মেসেজ পাবেন। রিসেন্টলি আমার ভিডিওগুলো বড় হয় আমি জানি, কিন্তু একটা জিনিস মনে রাখেন, ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের জন্য বানাই, এবং এখানে যদি আমি তাড়াহুড়া করি তাহলে আমি আপনাদের যে মেসেজটা দিতে যাব সেই মেসেজটা কিন্তু আপনারা ঠিকমতো পাবেন না। আর মেসেজটা যদি ঠিকমতো না পান তাহলে ক্ষতিগ্রস্ত কিন্তু আমি না, ক্ষতিগ্রস্ত আপনারা।
সুতরাং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখুন। এইখানে আমি আমার ২৬ বছরের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করতেছি। কারণ আপনারা জানেন আমিও স্টুডেন্ট হয়ে আসছিলাম জাপানে, আমিও পার্ট টাইম করছি, সংগ্রাম করছি, ইউনিভার্সিটিতে পড়ছি, 3বার জব চেঞ্জ করছি, কইরে এখন জাপানের সবচেয়ে বড় কোম্পানিতে আমি আইটি ডিভিশনে জব করি। তার মানে আমার কিন্তু একটা বড় অভিজ্ঞতা অলরেডি আছে, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তো চলেন শুরু করি। প্রথমেই আমাদের বুঝতে হবে যে আমাদের এখন বর্তমান অবস্থাটা কি। তো বর্তমান অবস্থাটা যখন আমি বলতে চাচ্ছি, তখন আমি স্টুডেন্ট এবং ওয়ার্কারদের নিয়ে মেইনলি কথা বলবো। এখানে স্টুডেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি আসতে পারেন, আবার ইউনিভার্সিটি স্টুডেন্টও হতে পারে। আবার ওয়ার্কারদের মধ্যে বোঝাচ্ছি SSW, TITP, আবার আপনার ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে যারা কাজে আসবেন তাদের সবাইকে আপনার নিয়েই আমি ওয়ার্কার নামে এই গ্রুপটা খুলেছি। আর স্টুডেন্ট বিভিন্ন ধরনের স্টুডেন্টই আছে, তাদের নিয়ে আমি স্টুডেন্ট এই গ্রুপটা খুলেছি। তো এখন প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের কি হয়, বর্তমানে আমরা কোথায় আছি, নাহলে কিন্তু আমরা সমস্যাগুলো দেখতে পারবো না। তা আমরা ধরে নিচ্ছি একজন ছোট ভাই, একজন বোন, এরা বাংলাদেশে আছে। অন্যান্য ভিডিওর মতোই একই ইমেজ আমি সবসময় ইউজ করি আপনাদের বোঝার সুবিধার জন্য। তাদের বয়স ধরে নেন 18 থেকে 45-এর মধ্যে। এখন যে স্টুডেন্ট হিসাবে জাপানে আসতে চায়, আমরা চলুন ধরে নিই ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট একজন। তো আমাদের স্টোরিটার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি সে একজন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট। সে বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ শেখে, তারপরে সে হয়তো JLPT পরীক্ষা দেয়, পাশ করে, তারপরে বাংলাদেশে একটা এজেন্সির মাধ্যমে সে জাপানে আসে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে সে যখনই একটা ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে, একটা এজেন্সির মাধ্যমে জাপানের COE-টা পাওয়া যায় না, আমরা ধরে নেই যে সে সাকসেসফুল। আমরা ধরে নেই, আমরা তাকে কংগ্রেচুলেশনস বলা শুরু করে দেই ইউ আর সাকসেসফুল পারসন ইন লাইফ, নো আদার পারসনস আর সাকসেসফুল অ্যাজ লাইক ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমি যেটা চিন্তা করি এটা আমাদের পুরাপুরি একটা ভুল ধারণা। এবং একইভাবে ওয়ার্কারদের ক্ষেত্রে বলি, আপনি যখন ল্যাঙ্গুয়েজ শিখলেন, স্কিল টেস্টে পাশ করলেন, তারপরে যখন আপনার এজেন্ট আপনার COE-টা আপনার হাতে দিল, আপনি ভিসাটা পাইলেন, ওই একইভাবে আমরা মনে করি যে সে অলরেডি সাকসেসফুল, তার জীবনটা সুন্দর। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে দিস ইজ জাস্ট দ্য স্টার্টিং পয়েন্ট। ইউ হ্যাভেন্ট স্টার্টেড ইয়েট। আপনি এখনও শুরুই করেননি, আপনি জাস্ট প্রথম স্টেপটাতে পা দিলেন। আপনি যখন COE-টা পাইলেন, তার মানে আপনি জাস্ট প্রথম স্টেপটাতে পা দিলেন। তো এইখানে আমি 2টা ফেজ ভাগ করে আপনাদের দেখাবো। সেইটা হলো, আপনি প্রথমে যদি স্টুডেন্ট হিসাবে আসেন, আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতে হবে ওর ইউনিভার্সিটিতে যেতে হবে, আপনি যেটারই স্টুডেন্ট হন, সাথে আপনাকে পার্ট টাইম জব করতে হবে। তো এইটাকে আমি ধরতেছি ফার্স্ট ফেজ। এবং আপনি যদি ওয়ার্কার হয়ে আসেন, সে ধরেন SSW, TITP or ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা, আপনার ক্ষেত্রে যে প্রথম ফেজটাতে যেটা যাবে, আপনাকে নতুন একটা পরিবেশে কাজ করতে হবে। এবং আপনি যদি SSW, TITP রিলেটেড হন, তাহলে আপনি যদি TITP রিলেটেড হন, আপনাকে SSW 1-এর জন্য রেডি হইতে হবে, ভাষা শিখতে হবে, আপনাকে SSW 2-এর জন্য রেডি হইতে হবে। তো এইখানে দেখেন আমি নিচে আগুন দিয়ে দেখাইছি, এবং আগুনের সাইজগুলো কিন্তু একটু ছোট বড় করে দেখাইছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তার মানে এই প্রথম যে ফেজটা, এই ফেজটা স্টুডেন্টদের জন্য হয়তো 2 বছর, আপনার SSWর যারা আসবেন তাদের জন্য হয়তো 3 বছর, কিংবা স্টুডেন্টদের জন্য হয়তো 4 বছর, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। তো আমি যেটা বুঝালাম যে এই প্রথম ফেজে আপনাকে কিন্তু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হতে হবে। আপনি এইখানে COE পেয়ে আপনাকে ট্রফি দেওয়া হইল, আপনাকে বলা হলো ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, নো, ইট ডাজেন্ট ওয়ার্ক।
এটা কোনোভাবেই ঠিক না। আপনার মূল কাজটা শুরু হলো এখান থেকে, এই যে আপনার ফার্স্ট ফেজে। তারপরে সেকেন্ড ফেজে যখন আপনি গেলেন, 2-3টা বছর আপনি যখন পার করলেন এইখানে, তখন দেখেন আমি আগুনের পরিমাণগুলো একটু ছোট করে দিয়েছি। আপনার এইখানে যদি কষ্টের পরিমাণ 80-90 ছিল, এখন আপনার কষ্টের পরিমাণ 40-50-এ নেমে আসবে। কারণ আপনি অলরেডি জাপান জানেন, জাপানে কী করে একা থাকতে হয় সেটা বুঝে গেছেন, কী করে রান্না করতে হয়, কী করে পার্ট টাইম কাজ করতে হয়, কী করে একা একা নিজেকে মোটিভেশন দিতে হয়, আপনি এখানে সব জেনে গেছেন। তো এই ফেজে এসে আপনারা স্টুডেন্ট যদি হয়ে থাকেন, দেখা যাচ্ছে আপনি একটা ভোকেশনাল স্কুল সেম্মন গাক্কোর জন্য রেডি হচ্ছেন, পার্ট টাইম কাজ তো আপনাকে করতেই হবে। আবার আপনি এইখানে ওয়ার্কারদের ক্ষেত্রে আপনার ক্ষেত্র বিশেষে যেটা বললাম, কেউ হয়তো বা SSW2 জন্য রেডি হবে, কেউ হয়তো বা আপনার SSW1 জন্য রেডি হবে, TITP যদি হয়ে থাকে, আবার ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার লোকজন হয়তো পরের একটা জব খোঁজার জন্য রেডি হবে। তার মানে এই স্লাইডটার আমার কি মেসেজটা হলো, আপনার ফার্স্ট ফেজটা 2-3 বছর স্টে করবে আপনার পেশার উপরে, এবং এই ফেজটা আপনার জন্য মারাত্মক একটা কঠিন ফেজ হবে অনেকভাবে। তো এখন আমরা এই স্লাইডটা থেকে আমরা আপনার ভিসার ক্যাটাগরির উপর বেস করে আমরা কি ধরনের সমস্যা ফেস করি জাপানে, আমরা কোন জিনিসগুলো আমাদের প্রচণ্ডভাবে নাড়া দেয়, কষ্ট দেয়, কোন জিনিসগুলো অনেক কঠিন, সেই জিনিসগুলো আমি সামারি করেছি। চলেন আমরা একটা একটা করে দেখি। ধরে নিলাম প্রথমেই যে আপনি স্টুডেন্ট হয়ে আসতেছেন, আমি ধরে নিচ্ছি আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতেছেন কিংবা ইউনিভার্সিটিতে আসতেছেন, যে এখানে আসেন আপনার জিনিসগুলো অলমোস্ট কাছাকাছি। প্রথমে দেখেন আপনার স্কুলের উপস্থিতি। আপনি যদি স্কুলে ঠিকমতো না যান, আপনার ভিসা হবে না সেকেন্ড ইয়ারে, তার মানে এখানে একটা প্রেশার আছে। তারপরে আসতেছে আপনার পার্ট টাইম জব ম্যানেজমেন্ট। আপনাকে স্কুলে পড়াশোনার সাথে সাথে পার্ট টাইম জব করতে হবে, না হলে আপনি তো দেশ থেকে টাকা এনে এখানে পড়তে পারবেন না, অনেক এক্সপেন্সিভ। তার মানে পার্ট টাইম জব ম্যানেজমেন্টটা আপনাকে এখানে খুব এফিশিয়েন্টলি করতে হবে। তারপরে আসতেছে হেলথ ম্যানেজমেন্ট। হেলথ ম্যানেজমেন্ট কী জন্য বলতেছি, আপনি তো স্কুলে যাবেন, স্কুলে থাকবেন 5-6 ঘন্টা, তারপর হয়তো সারা রাত কাজ করবেন, আপনার তো ঘুমানোর সময় নাই, আপনাকে হেলথটা সেইভাবে ম্যানেজ করতে হবে। এই জন্য আমি এখানে হেলথ ম্যানেজমেন্টের কথাটা বলতেছি। তারপরে আমি বলতেছি আপনার জাপানিজ ভাষা শিক্ষা। আপনি হয়তো স্টুডেন্ট হয়ে আসার সময় বাংলাদেশ থেকে JLPT N5 কিংবা N4 কমপ্লিট করেছেন, কিন্তু এটা দিয়ে তো আপনি ভোকেশনাল স্কুলে যেতে পারবেন না, ইউনিভার্সিটিতে যাইতে পারবেন না, যার ফলে আপনাকে ভাষা শিখতে হবে N4, N3, N2, এইভাবে আপনাকে ভাষা শিখতে হবে। তারপরে আপনাকে পরবর্তী সেমিস্টারের জন্য পার্ট টাইম কাজ করে টাকা জমাইতে হবে, যেটা কিনা অনেক কঠিন একটা কাজ। তারপরে আপনাকে সেম্মন গাক্কো কিংবা ইউনিভার্সিটি, আপনি যেইখানেই ভর্তি হন তার জন্য সাইড বাই সাইড আপনাকে প্রিপারেশন নিতে হবে, পড়াশোনা করতে হবে। তারপরে আপনাকে দেশে টাকা পাঠানোর একটা চাপ থাকবে, দেশ থেকে বলবে টাকা পাঠাও, এই করো ওই করো। তারপরে আপনার দেশীয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের একটা প্রেশার। এখন আপনি চিন্তা করেন, আমি নিচের 2টা পয়েন্ট একটু বলি। আপনি জাপানে আসছেন, তারপর দিন থেকে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা বলা শুরু করবে, তুই জাপানে যে আমাদের ভুলে গেছিস, ও চেঞ্জ হয়ে গেছে, ও আর আগের মতো নাই, ও আমাদের ভুলে গেছে, ও ফার্স্ট কান্ট্রিতে ফার্স্ট লাইফ লিড করা শুরু করছে, অনেক চেঞ্জ হয়ে গেছে ছেলেটা, অনেক চেঞ্জ হয়ে গেছে মেয়েটা। আসলে কি ভাই তাই? আসলে কি ছোটো ভাইটা কিংবা বোনটা চেঞ্জ হয়ে গেছে? না। আপনারা যখন বাংলাদেশে সকালে ঘুম থেকে উঠে বাইর হয়ে কোনো জায়গায় বসে আস্তে করে চা সিঙ্গারা খেয়ে আড্ডা মারতেছেন, তখন ছোট ভাইটা বোনটা ল্যাঙ্গুয়েজ শিখতেছে কিংবা স্কুলে যাচ্ছে। তারপরে আপনারা যখন বিকালে এসে বাড়িতে চা নাস্তা খাচ্ছেন, আড্ডা মারতেছেন, টিভি দেখতেছেন, সিরিয়াল দেখতেছেন, তখন ভাইটা কেবল পার্ট টাইম কাজ শুরু করতেছে, বোনটা কেবল পার্ট টাইম কাজ শুরু করতেছে। আপনারা যখন রাতে 9টা থেকে টিভি দেখতেছেন, সিনেমা দেখতেছেন, তখন তারা দাঁড়ায় থেকে পার্ট টাইম কাজ করতেছে। সুতরাং এই কথাগুলো বলবেন না, এই কথাগুলা তাদের জন্য প্রচণ্ড খারাপ। আপনার সাথে তার সময় মিলবে না তো, কারণ সে এখন 24 ঘন্টা কাজ করা একটা মানুষ। হয় সে পড়াশোনা করতেছে, নাহলে সে পার্ট টাইম কাজ করতেছে, নাহলে সে জাপানিজ ভাষা শিখতেছে, নাহলে সে পরবর্তী ইউনিভার্সিটি
কিংবা সেমনগাক্কতে যাওয়ার জন্য পড়াশোনা করতেছে। সুতরাং আপনাদের কাজ হবে এই ছোট ভাই বোনগুলাকে আপনার টিটকারি না দিয়ে, টিস না করে তাকে সাপোর্ট দেওয়া। আপনি যখন তার থেকে টেলিফোন আশা করেন, সে তো করতে পারবে না, কারণ সে তখন পার্ট টাইম কাজে। আপনি যখন ওয়েট করে বসে আছেন আপনার ছেলে কিংবা মেয়ে ফোন দিবে, সে তো পারবে না, সে তখন পার্ট টাইম কাজে কিংবা ইউনিভার্সিটিতে কিংবা স্কুলে কিংবা পড়াশোনা করতেছে। তো এই জিনিসগুলা আপনাদের বুঝতে হবে, এই জিনিসগুলা বুঝেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কিন্তু এই ফেজগুলা পার করে আসছি, এই জন্য এত সুন্দর করে আপনাদেরকে আমি বলতে পারতেছি, কারণ আই ওয়াজ এ স্টুডেন্ট, আই নো হাউ হার্ড দ্য লাইফ ওয়াজ, আই নো ভেরি গুড হাউ হার্ড দ্য লাইফ ওয়াজ। সুতরাং আবারও বলি, আপনাদের কাজ এই ছোট ভাই বোনগুলাকে, এরা যোদ্ধা, এরা রেমিট্যান্স যোদ্ধা, এরা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, এই ভাই বোনগুলাকে আপনাদের হেল্প করাই প্রথম আপনাদের কাজ হবে। চলেন আমরা পরের স্লাইডটাতে যাই। পরের স্লাইডটাতে যে দেখি এসএসডাব্লিউ, এদের ক্ষেত্রে কি হবে, কিছু জিনিস যেহেতু মিল আছে সেই জায়গাগুলো আমি খুব কুইক যাওয়ার চেষ্টা করব। এসএসডাব্লিউ ওয়ার্কারদের ক্ষেত্রে প্রথমেই হবে আপনাদের কাজের উপস্থিতি। কাজে যদি ঠিক মতো না যান, আপনার পরের ভিসা কানেক্ট হবে না, পরের ভিসা এক্সটেনশন হবে না। সুতরাং আপনাকে জ্বর থাকলেও, অসুস্থ থাকলেও, হাত পা ব্যথা থাকলেও আপনাকে যেতে হবে। তারপরে কি, নতুন একটা পরিবেশে আপনি কাজ করবেন, হেলথ ম্যানেজমেন্ট করবেন, ভাষা শিখবেন, পরবর্তী স্কিল টেস্টের জন্য আপনি রেডি হবেন। দেশে টাকা পাঠানোর চাপ তো আছেই, আত্মীয় স্বজনের কটু কথা, টিস করা, এই সেই এগুলা থাকবেই। তো আমি এখানে আপনাদের বলবো, আপনি কাউকে কেয়ার করার দরকার নাই। আপনি শুধু আপনার বাবা মা, যে আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা মা ভাই বোন, তাদের কথাটুকুই শুধু আপনার স্মরণ রেখে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। আপনি সবাইকে কিন্তু লাইফে খুশি করতে পারবেন না, দ্যাট ইজ ইম্পসিবল। একটা ছোট উদাহরণ দিয়ে, এখানে আমার এখন আর সেরকম কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, সুমন ভাই কেন, আপনি তো একটা দারুণ ভালো মনের মানুষ। হ্যাঁ ভাই, আমি আসলেই দারুণ একটা ভালো মনের মানুষ, কিন্তু সমস্যাটা হয় কি জানেন, আমি যতদিন টাকা দিতে পারি, যখনই টাকা দিতে পারি আমি তখনই ভালো আত্মীয় স্বজন সবাইকে। যখনই আমি টাকা দিতে না পারি, তখনই আমি পরের দিন থেকে খারাপ হয়ে যাই। এবং আপনারা জানেন, এখন আমি যখন ইয়াং ছিলাম, আমি কিন্তু অনেক টাকা দিয়েছি আমার আত্মীয় স্বজন, ভাই বোন, সবাইকে। কিন্তু এখন আমার 3টা বাচ্চা আছে, এখন আমার প্রধান কাজ কি, তাদের 3জনকে মানুষ করা, ঠিক না? তাদের স্কুলে পাঠানো, তাদের একটা প্রাইভেট টিউশনি দেওয়া। তো এখন আমি আমার ইয়াং বয়সে যতটা টাকা আমার আত্মীয় স্বজনকে, গরিব মানুষকে দিতে পেরেছি, এখন কিন্তু আমি পারবো না। কারণ ইসলাম অনুযায়ী যদি আমি বলি, আমার বাচ্চাদের এখন সবচেয়ে বড় হক। এই 3জনের হক মেরে আমি আরেকজনকে হেল্প করলে সেটা হবে সবচেয়ে বড় অপরাধ। তো লাইফটা কিন্তু ভাই এরকমভাবেই আমাদের আত্মীয় স্বজন আস্তে আস্তে কমে যায়। তা আমি পরে সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, টাকাই যদি খালি সম্পর্ক হয়, তাহলে তোমার সাথে আমার আত্মীয়তার দরকার নাই। আই অ্যাম গুড ইনাফ। আমি একা একা থেকে অভ্যস্ত হয়ে গেছি, আমি একা চলতে শিখে গেছি। তুমি আমার সাথে কথা বলতে পারো, তবে যদি টাকা চাও তাহলে আমার সাথে সম্পর্ক রাখো না। বিপদে বললে অবশ্যই হেল্প করব, কিন্তু শুধু যদি টাকার জন্য সম্পর্কটা হয়, তাহলে আমার সাথে সম্পর্ক রাখো না। তো এইভাবেই আপনি যখন বাইরের দেশে আসবেন, আপনি খেয়াল করবেন আস্তে আস্তে আপনার সম্পর্ক কমতে শুরু হয়েছে, বন্ধুবান্ধব কমতে শুরু হয়েছে, আত্মীয় স্বজনও কমতে শুরু হয়েছে। বাট অ্যাকর্ডিং টু মি দ্যাটস ফাইন, দ্যাটস ভেরি গুড, কারণ আপনি আপনার লাইফটা তাতে সুন্দর হবে। এই জন্য বললাম যে আপনি খালি আপনার বাবা মা, আপনার জন্মদাতা ভাই বোন, এদের কথা মাথায় রেখে আপনি আগায় যান। এখন দেখেন, আমি কিন্তু অনেক ভলেন্টিয়ার কাজ করি, গরিব মানুষকে হেল্প করি, আবার অনেকভাবে বাংলাদেশের লোকজনকে তথ্য দিয়ে হেল্প করি। এইখানে আমার যেটা ফিলিং, সেটা হলো যে আমি এর বিনিময়ে কিছু আশা করি না। আশা করলে কিন্তু আমি কষ্ট পাবো, আশা করলেই আমি কষ্ট পাবো। যার ফলে এই সার্ভিসটা পুরাপুরি একটা সার্ভিস, এবং এর জন্যে যদি আল্লাহ আমার জন্য কিছু লিখে রাখে, সেটা আমি একসময় অবশ্যই পেয়ে যাব। তো এই মন মানসিকতা নিয়েই আমাদের কিন্তু বাইরের একটা দেশে টিকতে হয়। তো চলেন আমরা পরেরটাতে যাই। টিআইটিপিটাও এসএসডাব্লিউর মতো একই রকম, আপনার কাজের উপস্থিতি, নতুন পরিবেশে কাজ,
হেলথ ম্যানেজমেন্ট, জাপানিজ ভাষা শিক্ষা, তারপরে আপনাকে SSWতে যাওয়ার জন্য রেডি হওয়া, দেশে টাকা পাঠানো, দেশের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কটূক্তি। তো এইখানে যেহেতু SSWতে আমি অনেকটা ডিটেল বলে আসলাম, এই সমস্যাগুলো আপনাকে TITP-তেও থাকবে। এবার আসি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা। আপনি খেয়াল করবেন আমার চ্যানেলে কিন্তু আমি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা নিয়ে খুব একটা কথা বলি না এবং বলার আগ্রহ খুব একটা নাই। কারণটা কী জন্য আপনাকে আমি বলি, সেটা হলো এই ভিসাটা একটু রিস্কি। আমি কোন অর্থে বলতেছি, আমি প্রথমেই আপনাদের বলি, এখানে আসতে হলে অনেক একটা বড় অ্যামাউন্ট দিয়ে এখানে আসতে হয়, জাপানে আসতে হয়। অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে এসে দেখা যায় যে আপনি সঠিক একটা কাজ পাচ্ছেন না। আপনি অনার্স পাস, আপনার ব্যাচেলার কমপ্লিট করা হয়তো, কিংবা ডিগ্রি পাস, কিংবা মাস্টার্স পাস, যেটাই হোক, আপনি কিন্তু একটা স্বপ্ন দেখেন, ঠিক না? আপনি একটা স্বপ্ন দেখেন এবং তখন আপনাকে বাংলাদেশে এজেন্টরা কী বলে, ভাই আপনার JLPT কিচ্ছু লাগবে না, N5 কিচ্ছু লাগবে না, আপনি খালি 18 লাখ টাকা দেন, 16 লাখ টাকা দেন, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি, আপনি রেডি, আপনার কিচ্ছু লাগবে না। যারা বলে জাপানিজ লাগে তারা মিথ্যা বলে। তারা বলবে যে ভাই আপনি সকালে ঘুমতে উঠবেন, আপনার বিছনার নিচে তুষুক নাই, পুরাটা টাকা। আপনি সকালে ঘুমতে উঠবেন, হাঁটবেন, দাঁতও ব্রাশ করতে হবে না, জাপানিজ টেকনোলজি আপনার দাঁত ব্রাশ করে দিবে। কতভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করবে, ঠিক না? ইনফ্লুয়েন্স করে, কারণ তাদের যেটা মূল উদ্দেশ্য, তারা তাদের আপনার চার্জটা পেলেই হলো। এবং এই ক্ষেত্রে আপনারা জানেন 12 থেকে 18 লাখ বড় একটা অঙ্কের টাকা দিয়ে তারা আপনাকে নিয়ে আসে। এবং আর একটা জিনিস যেটা বলি, আপনার দেশে হয়তো বলে যে আপনি অফিস আদালতে ডেস্কে কাজ করবেন, কিংবা আপনাকে একটা ভালো কম্পিউটার লাইনে কাজ দেওয়া হবে, কিন্তু জাপানে আসার পরে দেখা যায় যে আপনাকে ফ্যাক্টরিতে একটা কাজে ঢুকাই দিছে। অনেকে কাজই পায় না, ভাই কালকে, পরশু দিন, 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, চলতেই থাকে এইভাবে। কয়েকদিন আগে আমার সাথে, আপনারা জানেন আমি বিকালবেলা আপনাদের সময় দিই 3-4 ঘন্টা, টেলিফোনে ডাইরেক্ট আপনাদের সাথে কথা বলি। তো কয়েকদিন আগে আমি যেটা দেখলাম, অনেকে এই ভিসায় এসে আপনার ভালো পড়াশোনা করা, মাস্টার্স করা, নাম বলবো না, তারা এখন আপনার ডেইরি ফার্মে গরুর গোয়াল ঘরে কাজ করে, কেউ বা ইস্ত্রির কাজ করতেছে, কোনো লন্ড্রিতে ইস্ত্রির কাজ করতেছে, কেউ বা ফ্যাক্টরিতে কাজ করতেছে। তো এই জন্য আমি বলবো না যে আপনার এই ভিসায় আসেন না, আমি কিন্তু অবশ্যই এটা বলতেছি না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি বলতেছি না আপনারা আসেন, কিন্তু আমি বলবো যে আপনারা খুব ভালো করে কাজ শিওর হয়ে তারপরে আপনারা জাপানে এসে কী করবেন, এগুলা নিশ্চিত হওয়ার পরে আপনারা আসবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নতুন পরিবেশে কাজ শেখা, হেলথ ম্যানেজমেন্ট, ল্যাঙ্গুয়েজ শেখা। আবার আপনাদের আপনার ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় যেটা আর একটা আমি ফিল করি, সেটা হলো যে আপনি একটা কাজে নিয়ে আসলেন, কাজটা তো চলে যেতে পারে, কোম্পানিটা উঠে যেতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে নিজের যোগ্যতায় কাজ খুঁজে নিতে হবে, যেটা কঠিন একটা কাজ। আর বাকিগুলা তো আছেই, দেশে টাকা পাঠানো, আত্মীয় স্বজনের এটা সেটা তো আছেই। তে এখন লাস্টে আমি আপনাদের বলবো যে এই সমস্যাগুলো তো থাকবেই, 30 বছর আগেও ছিল, এখনও থাকবে, 30 বছর পরেও থাকবে। তার মানে কি আমরা জাপানে আসা বাদ দিব? আমি কিন্তু এটা বলতেছি না, আমরা জাপানে আসব। জাপান এখন একটা দারুণ সুযোগ আমাদের জন্য। কিন্তু আমি যেটা আপনাদের বলতে চাই যে একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের আসতে হবে। আমাদের অনেক কিছু ক্লিয়ার করে আসতে হবে যে আমি কোনটা পারবো না, কোনটা আমার দ্বারা হবে, কোনটা আমার দ্বারা হবে না। এগুলা সব ক্লিয়ার করার পরে আপনাকে জাপানে আসতে হবে। তাহলে আপনি হতাশাগ্রস্ত হবেন না, আপনার প্রতি একটা ওভার এক্সপেকটেশন থাকবে না, ঠিক আছে? এখন আমাদের যেরকম একটা ওভার এক্সপেকটেশন, জাপানে গেলাম, পরের দিন থেকেই আমার বিছনা নিচে আর তুষুক না, টাকা থাকবে, আমি টাকার উপর ঘুমাবো, সকালে ঘুমতে উঠবো, আপনার ছাদ থেকে টাকা ঝরে ঝরে পড়বে। নো, দ্যাট ডাজন্ট ওয়ার্ক, ঠিক আছে? তো এইটা হওয়ার জন্য আমাদের কিছু জিনিস আগে থেকেই জেনে আসতে হবে। এবং প্রথমেই ভিডিওটার শুরুতেই বলে নিয়েছি যে এরকম কিছু করা যাবে না যে জাপানে এসে আপনি হতাশাগ্রস্ত হন, আপনি ডিপ্রেশনে চলে যান। এই ভাইটার মতো, যে ভাইটাকে আমরা কালকে হারালাম, সেই ভাইটার মতো আপনার জীবনও দুর্বিষহ হয়ে যাবে, আপনিও মৃত্যুর দিকে ধীরে ধীরে ঢলে পড়বেন। এই জিনিসটা কোনো মতেই কিন্তু কাম্য না। আপনি আর একটা জিনিস চিন্তা করেন, আপনাদের জাস্ট একটা
ইনফরমেশন দিই তাহলে আপনি বুঝতে পারবেন এখানে লাইফটা কতটা কঠিন। আপনার ক্যানাডার টোটাল পপুলেশন 3.5 কোটি, টোটাল ক্যানাডাতে 3.5 কোটি লোক থাকে, আর টোকিও সিটিতে 4.25 কোটি লোক থাকে। তাহলে আপনাকে বুঝতে হবে যে টোকিও সিটি ক্যানাডার টোটাল পপুলেশনের থেকে বড়, কত বড় একটা সিটি। ইট সিমেন্ট বালুতে ভর্তি একটা সিটি, ঠিক না? খালি ইট সিমেন্টের সিটি, যেখানে কোনো আপনার ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই, যেখানে মানুষ এতই ব্যস্ত। ইট সিমেন্টের একটা সিটি, সেইখানে একটা ছোট ভাই ছোট বোন আসবে, যাদের বয়স 20, 22, 23। তাদেরকে কিভাবে আমাদের মানসিক সাপোর্ট দিতে হবে সেটা কিন্তু প্রচণ্ডভাবে একটা ইম্পর্টেন্ট জিনিস। তার মানে আমি টোকিওর এই সিটির সাইজটা দিয়ে আপনাদের আমি যেটা বোঝাতে চাইলাম, এখানে কিন্তু কেউ কারণ না, এতই বড় সিটি, কেউ কারণ না। আপনি খেয়ে আসেন, না খেয়ে আসেন, পড়ে আসেন। এবং জাপানে যে মৃত্যুগুলা ঘটে আপনার, এই যে যারা ডিপ্রেশনে যায়, এই মৃত্যুগুলা কিন্তু খুব সিরিয়াস মৃত্যু। কী জন্য বলি? সবাই যেহেতু ব্যস্ত, ঠিক আছে, এবং এইখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে একজন মানুষ নিজের ঘরের মধ্যেই মরে পড়ে থাকে, 5-6 দিন 7 দিন যাওয়ার পরে লাশটা পচে যখন গন্ধ বের হয়, পাশের বাড়িতে যখন টের পায় যে লাশ পচে যাচ্ছে, কিছু একটা পচে যাচ্ছে, তখন তারা পুলিশকে ফোন দেয়, তারপরে এসে সেই লাশটাকে বের করা হয়। তো আলহামদুলিল্লাহ এই ছোট ভাইয়ের ক্ষেত্রে ওইটা হয়নি। সে মারা যাওয়ার 1-2 দিন পরেই তার বন্ধুরা যে যখন বাসায় নক করছে, সে যখন দরজা খুলেনি, তাদের সন্দেহ হয়েছে, তারা যে পুলিশের মাধ্যমে তাকে বের করছে। তা আমি এই কথাগুলো কী জন্য বললাম? এই ধরনের মৃত্যু আমাদের কাম্য না, এই ধরনের মৃত্যু আমাদের কারোরই কাম্য না, ঠিক আছে? আপনি অন্তত স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আপনার আছে, সেটা দেশেই হোক, জাপানেই হোক, আমেরিকাতেই হোক। তে আমি যেটা বারবার আপনাদের বলতেছি, জাপান মারাত্মক সুন্দর একটা দেশ, মারাত্মক সেফ একটা দেশ। আমি বারবারই বলবো আপনারা জাপানে অবশ্যই আসবেন, আমি আপনাদের হেল্প করব, আমি আপনাদের ইনফরমেশন দিয়ে হেল্প করব। কিন্তু আসার আগে এই যে ওভার এক্সপেকটেশন, ওভার যে একটা চাহিদা, এইগুলা জানার পরে, বোঝার পরে, তারপরে আসতে হবে আপনাকে। তাহলে কিন্তু আপনার জীবনটা প্রথম থেকে এতটা কঠিন হবে না। তো এই ভাইটার থেকে আমি আপনাদের আরেকটা যেটা বলতে চাই, আপনি দেখেন বাংলাদেশি অন্যান্য ভাইরা কিন্তু তাকে বাঁচানোর প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু পারেনি। কারণটা দেখেন, যারা চেষ্টা করতেছিল তাকে হেল্প করার, মোটিভেশন দেওয়ার, তারাও তো স্টুডেন্ট কিংবা তারাও কর্মজীবী, তাদেরও অফিসে যাইতে হবে, তাদের বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, পার্ট টাইম কাজে যাইতে হবে। তো এরকম যখন একজন মানুষ ডিপ্রেশনে চলে যায়, আপনি তাকে কত সময় দিতে পারবেন? সম্ভব না। যার ফলে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। এবং আমি আরও জানি ওসাকার এদিক, কোবের এদিক আরও 2-1 স্টুডেন্ট অলরেডি আছে এই অবস্থাতে। আমাদের যেটা বড় ভাইদের একটা কাজ হবে, এই মানুষগুলাকে সুস্থ করে তোলা। তো এইখানে আমরা কিন্তু আমাদের যে পার্টটা করে যাব, কিন্তু আপনাদের যে পার্টটা, আপনারা আসার আগে যে জিনিসগুলো মাথায় নিয়ে সিদ্ধান্ত নেবেন, সেইগুলো আমরা চলেন এখন একটা একটা করে দেখার চেষ্টা করি। আমি আমার ভিডিওতে সবসময় একটা কথা জোর দেই, সেটা হচ্ছে প্ল্যানিং। আপনি প্ল্যান ছাড়া লাইফে দাঁড়াতে পারবেন না। এখন প্ল্যানিং যদি আপনি না পারেন, আপনি বড় ভাইদের হেল্প নিতে পারেন, আমাদের হেল্প নিতে পারেন, আমরা আপনাকে যতটুকু সম্ভব হেল্প করব। দ্বিতীয় পয়েন্টটা যেটা আমি বলতে চাচ্ছি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ভিসার সিলেক্ট করবেন। আপনার যদি টাকা না থাকে, আপনার স্টুডেন্ট ভিসার দিকে যাওয়ার চিন্তা করার দরকারই নাই, আপনি SSW, TITP এগুলো চিন্তা করবেন। এবং তারপরে আমি যেটা বলতেছি, আমি যেটা আমার ভিডিওতে সবসময় বলি, আপনি JLPT N4 N3, তো আমার যেটা রিকমেন্ডেশন সেটা হলো আপনি N3 কমপ্লিট করবেন, না হলে আপনি জাপানে আইসেন না, আইসে এই ছোটো ভাইটার মতো অবস্থাতে পড়ে যাবেন। তারপরে 4 নম্বর পয়েন্ট আমি যেটা বলতেছি, আপনি যখন আসবেন কমপক্ষে 3-4 মাস চলার মতো টাকা জমায় নিয়ে আসবেন। আমি বলবো কম করে হলেও 4 মাসে আপনি জাপানে আসার পরে যেন যদি জব না খুঁজে পান, অন্তত 4টা মাস যেন আপনি চলতে পারেন, এইরকম একটা টাকা আপনি সাথে করে নিয়ে আসবেন। 5 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, কখনো টাকা ধার নিয়ে জাপানে আসবেন না। আমি জাপানে যাওয়ার পরে কাজ করে টাকা ফেরত দিব, আবার আপনি যদি ইন্টারেস্ট সহ, সুদ সহ টাকা ধার নেন, তাহলে তো আপনার অবস্থা আরোই খারাপ। আপনি জমি বেচে কিংবা টাকা ধার নিয়ে, গরু বেচে, আপনি এই সিদ্ধান্তগুলো থেকে বিরত থাকবেন। আপনি কিন্তু এখানে টিকতে পারবেন না, আপনি শেষ হয়ে যাবেন। 6 নম্বর পয়েন্টটা যেটা বলবো,
জাপানে কি করতে চান? জাপানে খালি তো গেলে হবে না, আপনার প্ল্যানটা কি? আপনি পড়াশোনা করে কি চাকরি করবেন, না দেশে ফিরে যাবেন, না আমেরিকায় চলে যাবেন, কি করবেন? আপনার একটা ভালো করে প্ল্যান তা খাতায় লিখে সেটা আপনাকে রিভিউ করতে হবে। 7 নম্বর পয়েন্টটা যেটা বলতেছি, আপনি যদি SSW হয়ে থাকেন তাহলে SSW কিংবা উচ্চশিক্ষার জন্য যে প্রস্তুতিগুলো আপনি যদি দেশে সময় পান আসার আগ দিয়ে সেগুলো দেশেই কিছুটা নিতে শুরু করে দেন। 8 নাম্বারটা হলো যে আগেই বলে আসলাম, আপনি কিন্তু দেশে অত সহজে টাকা পাঠাতে পারবেন না প্রথম 3-4 বছর। এই জিনিসটা দেশ থেকে আসার আগেই সবার সাথে আলোচনা করে ম্যানেজ করে তারপরে আপনি জাপানে আসেন। 9 নাম্বারটা হচ্ছে পার্ট টাইম সম্পর্কে আমার চ্যানেলেও ভিডিও আছে, সব জায়গাতে আমি বলি আপনি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবেন। আপনি মাথার মধ্যে একটা ইমেজ করে আসেন যে প্রথম 3-4টা বছর আপনি ইউ উইল বি জাস্ট লাইক আ রোবট, আপনি একটা রোবট হবেন। বাড়িতে আসবেন, খাবেন, কাজ করবেন, আবার বাইরে যাবেন, সারা রাত কাজ করবেন, দিনের বেলা ফিরে আসবেন, পড়াশোনা করবেন। এইভাবে প্রথম আপনার 3-4টা বছর চলবে। তারপরে হেলথ ইন্স্যুরেন্স ও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জাপানে আসার পরে অবশ্যই আপনি হেলথ ইন্স্যুরেন্সে ঢুকবেন এবং এই জিনিসটা আপনাকে অনেক সিরিয়াসলি নিতে হবে। এই ছোটো ভাইটার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার এখানে আছে। এবং আপনাকে 11 নম্বর পয়েন্ট হিসাবে যেটা বলবো, আপনি আসার আগ দিয়ে দরকার হলে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কাউন্সিলর কিংবা সিনিয়রদের সাথে কথা বলতে পারেন। আমি এই 11 নম্বর পয়েন্টে বর্তমানে আমার ধারণা আমি আপনাদের হেল্প করতেছি। প্রতিদিন আমার 3 থেকে 4 ঘন্টা আমি সন্ধ্যার পরে কিন্তু আপনাদের সাথে কথা বলি। আমি অলরেডি এই 3-4 মাসে 500-600 জন লোকের সাথে কথা বলছি। তা আপনি সিনিয়রদের সাথে আলাপ করলে আপনি এরকম অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করবে। এবং 12 নম্বর জিনিসটা হলো মানসিকভাবে প্রস্তুতি গড়ে তোলা। অনেকে মনে করে জাপান মানেই ফ্যান্টাসি, চিল। না ভাই, জাপান সুন্দর, কোনো অসুবিধা নাই। এটা অনেক সুন্দর, অনেক ডেভেলপ কান্ট্রি, অনেক সেফ কান্ট্রি। এর মানে এই না জাপান ইজ ইকুয়াল টু চিল অর ফ্যান্টাসি। আপনাকে এখানে এসে বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হবে। তে আজকের ভিডিওটা আমি জানি আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, কিন্তু আমার উদ্দেশ্যটা হইল যে আমরা ভবিষ্যতে যেন গতকালকের মতো এই ঘটনা না ঘটে, এরকমভাবে যেন কেউ মানসিকভাবে ডিপ্রেশনে না চলে যায়, কেউ যেন তার জীবনটা না হারায়, কেউ যেন ওভার এক্সপেকটেশন নিয়ে জাপানে এসে না পস্তায়। এই জিনিসগুলোই আপনাদেরকে শেয়ার করা এই ভিডিওটার আমার মূল উদ্দেশ্য। আজকেও ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি জানি আপনাদের জন্য অনেক একটা সময়ের ব্যাপার এটা। তারপরেও আমি আশা করব এই ভিডিওটা থেকে আপনারা আমার 26 বছরের একেবারে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমার ফিডব্যাকগুলো কিংবা আমার রিকমেন্ডেশনগুলো নিজ কানে শুনতে পেরেছেন। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।